যাই হোক আমাদের নায়িকার হাত থেকে তখন বিয়ের সকল ছবি ফ্লোরে পড়ে যায় এবং আমাদের প্রফেসর স্যান এগুলো দেখে ফেলে এবং বুঝতে পারে আমাদের নায়িকার সাথে তাদের কলিগ প্রফেসর সিনিয়ানের বিয়ে হয়েছে। আর তখন প্রফেসর সিনিয়ান এদিকে এগিয়ে আসতে থাকে, আবার অন্য একটা প্রফেসর এদিকে এগিয়ে আসতে থাকে। তো এর মধ্যে এই মহিলা প্রফেসর স্যান বুঝতে পারে যে কেন একটা ঘটনা তো বেঁধে যাবে, এর জন্য অন্য যে প্রফেসরটা রয়েছে স্যান করেকে দ্রুত তাকে অন্যদিকে নিয়ে যায়। আর এখানে আমরা বুঝতে পারি ওই মহিলা প্রফেসর খুব ভালো একটা মানুষ। তো যাই হোক এই ঘটনার পরে সিনিয়ান বাড়িতে গিয়ে ইয়ানসুকে অনেক বকাঝকা করে যে কন্ট্রাক্ট শেষ হয়ে যাওয়ার পরে যাতে তোমার ইমেজ নষ্ট না হয় আমি সেই চেষ্টা করছি, আমি যে জন্য তোমাকে ভার্সিটিতে যেতে দেইনি, আর উল্টো তুমি গিয়ে আমাদের বিয়ের ছবি নিয়ে ভার্সিটিতে গিয়েছো। কিন্তু এদিকে ইয়ানসু তো এতদিনে ভুলেই গিয়েছিল যে তাদের কন্ট্রাক্ট ম্যারেজ হয়েছে, সে তো আসলে আমাদের নায়ক সিনিয়ানকে ভালোবাসতে শুরু করেছে। আর এটা ভেবে নায়ক অনেক কষ্ট পায় যে সিনিয়ান তাদের বিয়ের ব্যাপারটা এখনো সিরিয়াসলি কন্ট্রাক্ট হিসেবেই ভাবছে। তো এটা ভেবে ইয়ানসু অনেক কষ্ট পায় এবং ইমোশনাল হয়ে নিজের রুমে চলে যায়। তো যাই হোক পরের দিন সকালবেলায় আমাদের নায়ক সিনিয়ান করে কি, আমাদের নায়িকা ইয়ানসুর রুমে আসে তার সাথে কথা বলার জন্য। কিন্তু সেখানে গিয়ে দেখে বিছানার উপরে শুধুমাত্র একটা নোট লেখা দেখতে পায়, যেখানে লেখা ছিল যে আমি বাড়ি ছেড়ে চলে যাচ্ছি এবং আমাদের নায়িকা আমাদের নায়কের জন্য আর কোনো সমস্যার সৃষ্টি করতে চায় না। আর এই কারণে আমাদের নায়িকা সুপারমার্কেটে ছোট একটা পার্ট টাইম জব খুঁজে নিয়েছে, যাতে আমাদের নায়ক সিনিয়ানের কাছ থেকে আমাদের নায়িকার আর কোনো টাকা না নেওয়া লাগে। আর তাছাড়া সেই সুপারমার্কেটে জব করলে ওয়ার্কারদের জন্য একটা থাকার জায়গাও রয়েছে। তবে আমাদের নায়িকা চলে যাওয়ার পর থেকে আমাদের নায়ক কিন্তু আমাদের নায়িকা যে রুমটায় থাকতো সেই রুমটা অনেক খালি খালি বোধ করে। আর ওদিকে আমাদের নায়িকা চলে গেল, কিন্তু সে আমাদের নায়কের দাদার সাথে দেখা করা বন্ধ করে না। আর এর সাথে সে নায়ককেও জানিয়ে দেয় যে আমি সুপারমার্কেটে জব করছি, আমাকে নিয়ে টেনশন করবেন না। তো এরপর আমাদের নায়িকা যখন ডিউটি করছিল তখনই সেই সুপারমার্কেটে আমাদের নায়িকার বড় বোন চলে আসে এবং তাদের প্রায় দেখা হতে যাচ্ছিল। কিন্তু ওই সময়ে আমাদের নায়ক অল্পের জন্য এসে আমাদের নায়িকার ওপরে তার কোটটি পরিয়ে দেয় এবং বোঝায় যে আমরা এখানে মার্কেটে শপিং করতে এসেছি, আমাদের নায়িকা এখানে জব করছে না। কিন্তু নায়িকার বোন এসেছিল বলে আমাদের নায়িকাকে আউট অফ ডিউটিতে থাকতে হয়েছিল। এর কারণে ম্যানেজার আবার আমাদের নায়িকার ওপর রেগে যায়। কিন্তু তখন আমাদের নায়ক এগিয়ে আসে এবং নায়িকাকে ডিফেন্ড করে, আর এই কারণে আমাদের নায়িকা মনে মনে খুব খুশি হয়। তো যাই হোক এরপর আমাদের নায়ক তার বন্ধুর সাথে দেখা করে এবং তার বন্ধুকে বলে যে ইয়ানসুর কাছ থেকে দূরে থাকাটা আমার ভালো লাগছে না, আমার কেমন যেন খালি খালি অনুভূতি হচ্ছে। তো তখন আমাদের নায়কের বন্ধু আমাদের নায়ককে সান্ত্বনা দেয় এবং বলে, বন্ধু তুমি ইয়ানসুকে মনের অজান্তেই ভালোবেসে ফেলেছ। কিন্তু আমাদের নায়ক ডাইরেক্ট মানা করে দেয় যে ভালোবাসার কিছু না, জাস্ট মিস করছি বন্ধু হিসেবে। আর তারপর আমাদের নায়ক করে কি, তার পুরনো ক্লাসমেট মিনের সাথে লুকিয়ে দেখা করে। আর এই মিন ছেলেটার একটা নিজস্ব ল ফার্মও রয়েছে, মানে সে নিজে একটা অ্যাডভোকেট। আর তার সাথে দেখা করার পরে আমাদের নায়ক মিনকে মানে তার ক্লাসমেটকে রিকোয়েস্ট করে ইয়ানসুকে একটা জব দেওয়ার জন্য। তারপরে মিন করে কি, ইয়ানসু যে সুপারমার্কেটে জব করে সেখানে যায় এবং সেখানে গিয়ে ইয়ানসুকে তার ল ফার্মের জব অফার করে। এখানে আমরা কিন্তু ক্লিয়ার হয়ে যাই, আমাদের নায়কই কিন্তু চায় যে আমাদের নায়িকা ভালো থাকুক। তবে আমাদের নায়িকা যখন এত বড় একটা ল ফার্মে জবের অফার পায় আমাদের নায়িকা ভয় পেয়ে যায়। আর এই বিষয়টা নিয়ে ইয়ানসু করে কি, আমাদের নায়কের দাদার সাথে কথা বলে। আর তখন সিনিয়ানের দাদা এই নায়িকাকে অনেক সাহস দেয় এবং কনফিডেন্স বাড়িয়ে দেয়। আর তারপর নায়িকাকে বলে 2-3 দিন পরে আমি হসপিটাল থেকে ছাড়া পাবো, তুমি যাও আমার বাড়িটা সুন্দর করে পরিষ্কার করে আসো। আর আমাদের নায়িকাকে পাঠিয়ে দেওয়ার পরে সিনিয়ানের দাদা করে কি, আমাদের নায়ককেও পাঠিয়ে দেয় যে আমার বাড়িটা সুন্দর করে পরিষ্কার করে আসো। আর এভাবেই দাদা করে কি, নায়ক নায়িকা দুজনকে আবার এক জায়গায় পাঠিয়ে দেয়। তো যাই হোক আমাদের নায়িকা যখন বাড়ি পরিষ্কার করছিল তখন আমাদের নায়িকা আমাদের নায়কের ছোটবেলার একটা হাতে আঁকা একটা কমিক বুক পায়। তো আমাদের নায়িকা যখন সেটা পড়তে যাবে তখনই আমাদের নায়ক করে কি, সেটা নায়িকার কাছ থেকে ছিনিয়ে নেয়। আর এই দিকে আমরা দেখি প্রফেসর স্যান মানে ওই মহিলা প্রফেসর আমাদের নায়কের সাথে কথা বলার সময় তাকে বলে, তোমাকে আগের চেয়ে অনেক বেশি খুশি খুশি দেখা যাচ্ছে, তো এই কারণে তুমি কোনো কিছু করার আগে ভেবে চিন্তে কিন্তু কাজ করো, কারণ দেখো আমরা মেয়েরা কিন্তু সবসময় একটু বেশি চিন্তা করি, তো এই জন্য মেয়েদেরকে ওভারথিঙ্ক করার সুযোগ দিও না, মনে যেটা আছে সরাসরি বলে দিও। মানে এখানে বোঝাচ্ছে আমাদের নায়িকা যেন ভুল না বোঝে আমাদের নায়ককে।
তো যাই হোক, এরপর সিনিয়ানের দাদা হসপিটাল থেকে ডিসচার্জ হয়ে বাড়িতে ফিরে আসে, আর এরপর দাদা নায়ক এবং নায়িকাকে সেই রাতে দাদার বাড়িতেই থাকতে বলে। আর এরপর আমাদের নায়িকা করে কি, দাদাকে সিনিয়ানের ওই হাতে আঁকা বইয়ের ব্যাপারে জিজ্ঞাসা করে, যেটা ছোটবেলায় সিনিয়ানের খুব প্রিয় ছিল। তো দাদা তখন বলে যে আমাদের নায়ক সিনিয়ানের মা যখন ছোটবেলাতে মারা গিয়েছিল, তখন ওর দাদা ওকে বলেছিল যে তোমার মায়ের মতো ভালোবাসার একজন মানুষ তোমার কাছে জলপরী হয়ে কোনো একদিন ফিরে আসবে। আর যদিও এটা মিথ্যে গল্প ছিল, তবে তারপরেও আজও সিনিয়ানের কাছে ওই বইটা খুব স্পেশাল। তো এরপর আমরা দেখতে পাই নায়ক আর নায়িকা একই বিছানায় ঘুমিয়ে যায়। আর সকালবেলায় বাড়িতে ফেরার সময় নায়িকা করে কি, নায়কের সামনে একটা জলপরী সেজে আসে এবং নায়ককে বলে জলপরী কিন্তু তার প্রতিজ্ঞা মতো ফিরে এসেছে। আর তারপর গাড়িতে করে যেতে যেতে আমাদের নায়িকা করে কি, তার নিজের হাতে ড্রয়িং করা জলপরীর ছবি দেয়, যেখানে দেখা যাচ্ছে জলপরী আর একটা ছেলে দুজনে জড়িয়ে ধরে রয়েছে, প্রেম করছে। আর এটা দেখে আমাদের নায়ক অনেক বেশি ইমোশনাল হয়ে যায় এবং খুশি হয়ে যায়, এবং সে নায়িকাকে বলে তুমি কি আমার সাথে আবারও আমার বাড়িতে থাকবে? এটা শুনে নায়িকা খুশি খুশি রাজি হয়ে যায়। আর এরপর আমরা দেখি আমাদের নায়িকা করে কি, আমাদের নায়কের যে মিন নামে বন্ধু রয়েছে অ্যাডভোকেট, তার অ্যাসিস্ট্যান্ট হিসেবে জব করতে শুরু করে দেয় এবং নিজের কাজের জন্য অনেক পরিশ্রম করতে শুরু করে, এবং বাড়ি এসে শুধুমাত্র কিভাবে পারফরমেন্স আরও ভালো করা যায় তা নিয়ে রিসার্চ করতে থাকে। কিন্তু এটা দেখে আমাদের নায়ক একদমই খুশি ছিল না, কারণ সে আমাদের নায়িকার সাথে একান্তে কিছু সময় কাটাতে চাচ্ছিল। আর তারপর নায়িকা করে কি, তার বড় বোনকেও জানিয়ে দেয় যে বোন, আমি একটা অ্যাডভোকেটের আন্ডারে কাজ করছি, খুব শীঘ্রই হয়তো আমিও অ্যাডভোকেট হয়ে যাব। কিন্তু নায়িকার এই অতি উৎসাহ নিয়ে আমাদের নায়ক খুব বিরক্ত হয়ে যায়। সে যায় তার বন্ধু মিনের সাথে দেখা করতে এবং ওকে অনেক বকাঝকা করে যে এত কাজ দিয়েছিস কেন ওকে। কিন্তু তখনই সেখানে মিনের ঘরে ইয়ানসু চলে আসে। তো এই কারণে আমাদের নায়ক টেবিলের নিচে লুকিয়ে পড়ে। তো মিন তখন আমাদের নায়ককে শুনিয়ে শুনিয়ে ইয়ানসুকে জিজ্ঞাসা করে, আমি কি তোমাকে অনেক বেশি কাজ দিয়ে ফেলেছি ইয়ানসু? আমি কি কাজ কমিয়ে দেব? কিন্তু আমাদের নায়িকা বলে, না স্যার, সমস্যা নেই, আমি করতে পারবো। তো এটা শুনে নায়কের মুখ চুপ হয়ে যায়। আর তারপর আমরা দেখি ওরা দুজনে একসাথে গ্রসারি মল থেকে কেনাকাটা করার জন্য আসে এবং ওখানে একটা লাইন লাগায়। সেখানে একটা মহিলার সাথে আমাদের নায়িকার ঝামেলা বেঁধে যায়, কিন্তু ওখানে আমাদের নায়ক নায়িকাকে ডিফেন্ড করে এবং বলে এটা আমার স্ত্রী, তার সাথে বেয়াদবি করলে কিন্তু খবর আছে আপনার। এরপর পরের দৃশ্যে আমরা দেখতে পাই একদিন আমাদের নায়িকাকে অফিসে অনেক রাত পর্যন্ত কাজ করতে হয় এবং কাজ করতে করতে মিন এবং আমাদের নায়িকা খুব ভালো বন্ধু হয়ে যায়। আর এখানে একটা বিষয় লক্ষণীয়, মিনের উদ্দেশ্য কিন্তু মোটেও ভালো না। তো এখানে কথা বলতে বলতে আমাদের নায়িকা কিন্তু মিনকে তাদের যে সিক্রেট কন্ট্রাক্ট করে বিয়ে হয়েছে 1 বছরের কন্ট্রাক্ট ম্যারেজ, এই কথাটা ইয়ানসুর মিনের সাথে শেয়ার করে ফেলে। আর এই সুযোগটা নিয়ে মিন করে কি, ইয়ানসুকে ডিনারের জন্য ইনভাইট করে। কিন্তু অফিসের বাইরে আবার আমাদের নায়ক সিনিয়ান দাঁড়িয়ে রয়েছে, সে নায়িকার জন্য অপেক্ষা করছে। এরপর ওরা যখন বের হয় তখন আমাদের নায়ক ওদের সাথেও ডিনার করতে চলে যায়, এই জন্য মিনের উদ্দেশ্য সফল হয় না। কিন্তু ইয়ানসু যখন ডিনার করছিল তখনই ইয়ানসু দেখতে পায় যে আমাদের নায়ক সিনিয়ান আর তার বন্ধু মিন একে অপরের দিকে রাগে তাকিয়ে রয়েছে। তো যাই হোক, পরের দিন অফিসে একটা ক্লায়েন্ট ভুল করে ইয়ানসুর পায়ে গরম চা ফেলে দেয়। তো এটা জানার পরে আমাদের নায়ক মিনের সাথে লড়াই শুরু করে দেয়, আর তারপর ইয়ানসুকে বাড়িতে নিয়ে আসে এবং বাড়িতে এনে খুব ভালোভাবে কেয়ার করে। কিন্তু তারপর বাথরুমে গিয়ে ইয়ানসু আবারও পা পিছলে পড়ে যায়। তো যাই হোক, নায়ক নায়িকার ধপাস করে পড়ার শব্দ পেয়ে নায়ক ভেতরে আসে এবং চোখ বন্ধ করে বাথরুমে চলে যায়। আর তারপর ইয়ানসুর শব্দ শুনে পিছু করে, তারপর কাছে এসে ইয়ানসুকে কোলে করে বাথরুম থেকে তুলে নিয়ে যায়। তো যাই হোক, এরপর নায়ক নায়িকাকে রুমে ছেড়ে দেয়, আর আমাদের নায়িকাও তার বাড়িতে থেকে তার অ্যাডভোকেটের কাজ খুব ভালো মতো করে। কিন্তু আমাদের নায়ক খুব জেলাস ফিল করে যে কেন ইয়ানসু মিনের কাজকে এত প্রাধান্য দিচ্ছে। তো যাই হোক, এর কিছুদিন পর আমাদের নায়িকা ঠিক হয়ে আবার অফিসে যায় এবং সেটার প্রথম কেস জিততে সফলও হয়। তো এই জন্য একটা পার্টি হবে এবং ওই ডিনারে সবাই যায় এবং সেখানে সিনিয়ানও আসে। কিন্তু সে আমাদের নায়িকা ইয়ানসুর ওপর খুব রেগে রয়েছে, তার সাথে কথাই বলতে চায় না। তো এখানে আমাদের নায়ক সিনিয়ানকে কি পরিচয় আনা যায়, এই জন্য ইয়ানসু আমাদের নায়ককে পরিচয় করায় যে এটা আমার চাস্ততো ভাই। কিন্তু আমরা দেখি ওখানে যখন পার্টি শুরু হয় আমাদের জেলাস নায়ক ইয়ানসুর চারপাশের মানুষদের উপর নজর রাখছিল যে কেউ আমাদের নায়িকার সাথে ক্লোজ হওয়ার চেষ্টা করে কিনা। আর এই জিনিসটা আমাদের নায়িকাও খেয়াল করে এবং খুব খুশি হয়।
তবে তারপরও নায়িকা ক্লিয়ার ছিল না যে নায়ক আমাদের নায়িকাকে পছন্দ করে কি করে না, এই কারণে সেটার বান্ধবীর কাছে জিজ্ঞাসা করে কি করা যায়। তখন ইয়ানসুর বান্ধবী তাকে বুদ্ধি দেয়, তুই তোর জন্মদিন পর্যন্ত অপেক্ষা কর, তুই যে কোনোভাবে সিনিয়ানকে তোর জন্মদিনটা জানিয়ে দে যদি সে না জেনে থাকে, এবং এরপর জন্মদিন আসলে তুই সিনিয়ানের ব্যবহার দেখলেই বুঝতে পারবি যে ওর ফিলিংসটা কী। তো যাই হোক, এরপর সিনিয়ানের সাথে কথা বলতে বলতে ইয়ানসু নিজের জন্মদিনের ক্লুটা দিয়ে দেয় যে কবে ওর জন্মদিন। আর তারপর যখন জন্মদিনের আগের দিন আসে, আমরা দেখি সকালে সিনিয়ান করে কি ইয়ানসুকে অফিসে নামিয়ে দিতে যায়, কিন্তু রাস্তায় তখন অনেক ট্রাফিক জ্যাম করে। আর ওই মুহূর্তে ওদের গাড়ির পাশে মিন নিজের বাইক নিয়ে থামে এবং ইয়ানসুকে নিজের বাইকে যাওয়ার জন্য অফার করে। এটা দেখে আমাদের নায়কের এত জেলাস ফিল হয় যে সে ইচ্ছাকৃত গাড়ির পেছনের দিকে নিয়ে অ্যাক্সিডেন্ট করে দেয়। আর তারপর মিনকে বলে এই সব কিছু সামলাতে, যে তুই আমার গাড়ি নিয়ে আসবি। আর তারপর মিনের গাড়ি নিয়ে আমাদের নায়ক ইয়ানসুকে অফিসে ছেড়ে দেয়। আর এরপর অফিসে এসে মিন ইয়ানসুকে বলে, তুমি কি জানো যে ছেলেটা তোমার 2 কোটি টাকা মেরে নিয়ে গেছে, তোমার চাচাতো ভাই, তাকে কিন্তু আমি এখনো পর্যন্ত খুঁজছি এবং এই পর্যন্ত আমি এতগুলো তথ্য পেয়েছি। মিন যে রিপোর্টগুলো দেয় সেই রিপোর্টগুলো ইয়ানসু বাড়িতে নিয়ে আসে এবং আমাদের নায়কের সাথে আলোচনা করে। তো আমাদের নায়ক খুব ধনী হওয়ার কারণে সে খুব সহজেই বুঝতে পারে যে ইয়ানসুর চাচাতো ভাই কোন এলাকায় রয়েছে, কোথায় গেলে পাওয়া যেতে পারে, কিন্তু সে ইয়ানসুকে এই ব্যাপারে কিছু বুঝতে দেয় না এবং শেষ অবধি ইয়ানসুর জন্মদিন চলে আসে। আর মিন তখন ইয়ানসুকে সারপ্রাইজ বার্থডে ডিনারে নিয়ে যায় এবং ওখানে ডাইরেক্ট মিন ইয়ানসুকে প্রপোজ করে ফেলে। কিন্তু আমাদের নায়িকা ইয়ানসু শুধু একটা কথাই বলে যে আমি যদি কাউকে ভালোবাসি সেটা হচ্ছে সিনিয়ান। কিন্তু ওইদিকে সিনিয়ানও গিয়েছে ইয়ানসুর ওই চাচাতো ভাইকে খুঁজতে এবং তাকে খুঁজে বের করে ফেলে, কিন্তু অল্পের জন্য ও দৌড় পালিয়ে যায়। কিন্তু এরপর সিনিয়ানের নজর যায় ইয়ানসু আর মিনের উপরে, যে ওরা দুজনে একসাথে ডিনার করছে। এটা দেখে ওর এত খারাপ লাগে যে ও যে ইয়ানসুর জন্য যে একটা জন্মদিনের কেক এসেছে সেটা ফ্রিজে ঢুকিয়ে রাখে, এটা নায়িকাকে দেয় না। কিন্তু এদিকে ইয়ানসু যখন বাড়িতে আসে ও দেখতে পায় সিনিয়ান ওকে কিছুই বলছে না বার্থডের ব্যাপারে। তো এই জন্য ওর মন খারাপ হয়ে যায় যে সিনিয়ান আমার জন্মদিন উদযাপন করলো না, আমার জন্মদিন মনে রাখেনি। কিন্তু পরের দিন সকালবেলা যাওয়ার সময় সিনিয়ান করে কি ইয়ানসুকে জাস্ট নর্মালি হ্যাপি বার্থডে উইশ করে, কিন্তু অফিসে দিয়ে আসতে যায় না। আর এদিকে অফিসে ইয়ানসুর সাথে মিন আবারও বন্ধুত্ব ঠিক করে নেয় যে তোমাকে প্রপোজ করা আমার উচিত হয়নি। তো যাই হোক, এরপর ইয়ানসুর কাছ থেকে মিন জানতে পারে যে আমাদের নায়ক সিনিয়ান ইয়ানসুর জন্মদিন উদযাপন করেনি। এজন্য মিন খুব চিন্তিত হয়ে যায় যে অ্যাকচুয়ালি সিনিয়ান কি ইয়ানসুকে ভালোবাসে। তো যাই হোক, এরপর মিন করে কি জাপান থেকে একটা ঘড়ি আমদানি করে। এই ঘড়িটার স্পেশালিটি হচ্ছে এটা মানুষের ইমোশন উপস্থাপন করতে পারে। এই ঘড়িটার কাজ হচ্ছে, ধরো তুমি কাউকে রেগে কথা বললে কিন্তু আসলে মনে মনে তুমি তার ভালো চাও, সেটা ওখানে লেখা আসবে, মানে তোমার হার্টের অবস্থা পজিটিভ বা নেগেটিভ সেটার ইন্ডিকেট দিবে। তো মিন করে কি এই ঘড়িটা একটা আমাদের নায়িকাকে দেয় আর একটা নায়ককে দেয়। আর এরপর আমাদের নায়িকা যখন বাড়িতে আসে তখন ফ্রিজ খুলে দেখতে পায় আমাদের নায়কের আনা কেক দেখতে পায়। তো এটা দেখে ও বুঝতে পারে আমার জন্য তো কেক এনেছিলে কিন্তু বললো না কেন। কিন্তু তারপরে সে খুব খুশি হয়। আর তারপর সিনিয়ান যখন আসে তখন ইয়ানসুর সাথে জন্মদিন উদযাপন করে। আর এখানে আমাদের নায়িকা আমাদের নায়ককে বলে যে মিন আমাকে প্রপোজ করেছিল কিন্তু আমি ওকে না করে দিয়েছি। তো এইসব কথা যখন হচ্ছিল তখন কিন্তু দুজনের গড়িতেই ওদের সকল রিয়াকশনগুলো নোট হচ্ছিল, যে কার কাছে থাকলে ওদের ফিলিংসটা কীরকম থাকে, যে ওরা সামনাসামনি থাকতে কি ফিলিংসটা থাকে ওদের। আর এরপর আমরা দেখি মিন আবারও নায়িকাকে অনেক সময় ধরে কাজ করার জন্য ডেকে নিয়ে আসে। আর এটা দেখে আমাদের সিনিয়রের মনে অনেক শূন্যতা তৈরি হয়। আর তখন আমাদের নায়কের যে বন্ধু আমাদের নায়ককে অ্যাডভাইস দেয়, তুই যদি ওকে এতই ভালোবাসিস তুই ইয়ানসুকে কিস কর, তোর ইয়ানসুর ফিলিংস চেক করা উচিত এবং ঘড়ি তো আছেই। আচ্ছা, এখন আপনাদেরকে একটা কথা বলি, এই যে লোকটি এটা নায়কের সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু, আর যেটা অ্যাডভোকেট মিন ওটা কিন্তু অত ঘনিষ্ঠ না, জাস্ট ক্লাসমেট, এবং ওই টাইপ বন্ধুরা প্রতিদ্বন্দ্বী বেশি হয়ে থাকে। যাই হোক, যেই কথা সে কাজ আমাদের নায়ক নায়িকাকে নিয়ে যায় যে নদীর চরে এবং ওখানে একটা কিস করার চেষ্টা করে, কিন্তু সিনিয়ন কিস করতে গিয়ে মাথাটা একটু বেশি নিচু করে ফেলে। এই কারণে যেটা হয় নায়কের মাথা ইয়ানসুর নাকে গিয়ে লাগে, যে কারণে ইয়ানসুর উল্টো ব্যথা পায়। তো নায়ক তখন বলে সরি, ভুল হয়ে গিয়েছে, আমার পা পিছলে গিয়েছিল। আর এরপর মিন করে কি ওই ঘড়ির রিপোর্ট অনুযায়ী ইয়ানসু এবং সিনিয়ান দুজনকে সেন্ড করে দেয়। আর তারপর শেষ অবধি তারা দুজনেই জানতে পারে যে দুজনই দুজনকে ভালোবাসে এবং একে অপরের সাথে যখন থাকে দুজন সবচেয়ে ভালো বোধ করে। দুজনেই যখন এই কথাটা
দুই প্রান্ত থেকে জানতে পারে দুজনেই পাগল হয়ে যায় যে আমরা দেখা করব। এরপর দুজন দুজনের দিকে আসতে থাকে। তো আমাদের নায়িকা যখন আসছিল তখনই আমাদের নায়িকার সামনে তার চাচাতো ভাই পড়ে। আর এই কারণে আমাদের নায়ক নায়িকাকে পায় না। আর এই কারণে সে চিন্তিত হয়ে যায় এবং সে মিনকে কন্ট্যাক্ট করে, মানে অ্যাডভোকেটকে। আর এরপর মিন সিসিটিভি ফুটেজ থেকে জানতে পারে যে ইয়ানসুকে তার বাটপার চাচাতো ভাই সে তাকে কোথাও নিয়ে গিয়েছে। আর তারপরে মিন ইয়ানসুর পেছনে কিছু লোকও দেখতে পায় যারা নাকি গুন্ডা। এদের কাজ হচ্ছে মানুষদের লোন দিয়ে দিয়ে টাকা 2-3 মাসে 10 গুণ ওসুল করে নেওয়া। তো যাই হোক, আমরা দেখতে পাই ইয়ানসুর কাজিন মূলত নিয়ে গিয়েছে ওই ডনের কাছে, যার কাছ থেকে ইয়ানসুর চাচাতো ভাই মূলত 10 লাখ টাকা লোন নিয়েছিল, সেটা পরে 2 কোটি টাকা হয়ে গিয়েছে। আর এজন্য ইয়ানসুর টাকা সে নিয়ে নিয়েছে এবং এখন আরও টাকা দাবি করছে ওই ডন। কিন্তু ইয়ানসু একদম না করে দেয় এবং সেখান থেকে চলে যেতে শুরু করে। কিন্তু তখনই ওই ডন ইয়ানসুর কাজিনকে মারতে শুরু করে, আর এই কারণে ইয়ানসু থেমে যায়। আর তারপর ইয়ানসুর উপর আক্রমণ হওয়ার আগে মিন আর আমাদের নায়ক সিনিয়ান ঠিক সময় পৌঁছে যায় এবং হাতাহাতি করে ইয়ানসু এবং ওর কাজিনকে ছাড়িয়ে নিয়ে আসে। তবে আসার সময় আমাদের নায়ক ডনকে বলে আসে যে ওর যে কয় টাকা হয়েছে আমি সেটা শোধ করে দেব। তো যাই হোক, সবকিছু শেষ হবার পর আমরা দেখতে পাই আমাদের নায়িকা আমাদের নায়কের হাতের ব্যান্ডেজ করে দিচ্ছে। আর তারপর আমাদের নায়ক করে কি, নায়িকাকে তার ফিলিংস বলে, মানে আমি তোমাকে ভালোবাসি, এবং এই কথা বলে একটা কিস করে দেয়। এর পরের দিন সকালে ওরা দুজনে একে অপরকে দেখে লজ্জা পেতে শুরু করেছে। তো যাই হোক, আমাদের নায়িকা তার বেস্ট ফ্রেন্ডের কাছে কমপ্লেন করা যে আমাদের নায়িকা একদমই রোমান্টিক না। আর তারপর আমাদের নায়িকা একজন মহিলার সাথে দেখা হয়, আর সে আমাদের নায়িকার ড্রয়িং দেখে আমাদের নায়িকাকে তার কোম্পানিতে আর্টিস্ট হওয়ার জন্য অফার করে এবং সাথে সাথে ইন্টারভিউ কবে হবে সেটারও তথ্য দেয়। আর এইদিকে প্রফেসর স্যান, মানে ওই মহিলা প্রফেসর, সে সিনিয়ানকে উপদেশ দেয় যে কিভাবে সে ইয়ানসুর সাথে স্টেপ বাই স্টেপ রিলেশন আরও উন্নত করবে। প্রফেসর স্যান আমাদের নায়ককে রোমান্টিক হওয়া শেখায়। তো যাই হোক, এরপর সিনিয়ান প্রথমে ইয়ানসুকে ডেটিংয়ে মুভি দেখানোর জন্য নিয়ে যায়, কিন্তু সে এমন মুভি দেখাতে নিয়ে যায় যেটা রোমান্টিক মুভি না, সেটা থ্রিলার মুভি ছিল। তো এই কারণে সে ইয়ানসুর সামনে স্বীকার করে যে আসলে আমি রোমান্টিক না, আর এজন্য আমি তোমার জন্য রোমান্টিক হতে চাই, শিখতে চাই, কারণ আমি তোমাকে ভালোবাসি। তো এই কথা শুনে আমাদের নায়িকা এত খুশি হয় যে আমাদের নাকে কিস করে দেয়। তো পরের দিন সকালে আমরা দেখি সিনিয়ান যখন কাজে যাচ্ছিল তখনই ইয়ানসুকে কিস করে চলে যায়। তো এটা দেখে ইয়ানসু মনে মনে খুশি। আর তারপর আমাদের নায়ক সিনিয়ান ইয়ানসুর একটা পুরাতন ডায়েরি পায়, যেখানে আমাদের নায়িকা লিখেছিল যে তার ভবিষ্যৎ বয়ফ্রেন্ডের মধ্যে কি কি কোয়ালিটি বা কি কি গুণ থাকবে। সিনিয়ান এই ডায়েরি পড়ে টেনশনে পড়ে যায়, কারণ এই ডায়েরিতে যে সব তথ্য ছিল বা যেই কোয়ালিটিগুলো চাইছিল আমাদের নায়িকা, তার একটা কোয়ালিটি আমাদের নায়কের মধ্যে নেই। তো এই কথা সে দুঃখ করে নায়িকাকে বলে যে তুমি যেরকম বয়ফ্রেন্ড চেয়েছিলে তার একটাও তো আমার কাছে নেই। কিন্তু তখন আমাদের নায়িকা আমাদের নায়ককে কমফোর্ট করে বলে, তুমি যেরকমই হও না কেন আমি এরকম ছেলেকেই ভালোবাসি। আর তারপর একটা কিস করে। তো যাই হোক, এরপর আমরা দেখি আমাদের নায়িকা করে কি মিনকে রেজিগনেশন লেটার দিয়ে দেয়, কারণ আমাদের নায়িকার স্বপ্ন সে কমিক আর্টিস্ট হবে। আর অন্যদিকে ডক্টর আমাদের দাদাকে বলে যে আপনি সর্বোচ্চ আর 3 মাস বাঁচবেন। কিন্তু দাদা এই কথা কোনোই অখুশি হয় না, বলে আমি খুব খুশি আছি, আমি আর বাঁচতেও চাই না, আমার সব পূরণ হয়ে গিয়েছে, এখন আমি শান্তিতে মরতে পারবো, অনেক বেঁচেছি, এখন আমার চলে যাওয়ার সময় হয়ে গিয়েছে। আর ওদিকে আমরা দেখি আমাদের নায়িকা কিন্তু শেষ অবধি কার্টুনিস্ট বা কমিক আর্টিস্ট হিসেবে জব পেয়ে যায় এবং সে তার কাজে এত ভালো ফলাফল করে যে জাপানের একটা কমিক বুক দিয়ে রিমেক করার জন্য তাকে হায়ার করা হয়, এবং এটা অনেক বড় একটা ব্যাপার ছিল। আর এই কারণে ওকে সারপ্রাইজ পার্টি দেওয়া হয়। তবে ইয়ানসু যখন অ্যাকচুয়ালি কাজটা করতে যায় তখন তার অনেক মুশকিলের সামনাসামনি হতে হয়, তবে তারপরে সে যথেষ্ট চেষ্টা করে। আর এসবের মধ্যেই আমাদের নায়িকার চু নামের একটা রাইটারের সাথে বন্ধুত্ব হয়ে যায়, যে কমিকের গল্প লেখে। তো এখানে ওরা দুজন যখন কথা বলছিল তখন চু বলে, আমি আমার একটা পুরনো লাভ স্টোরি নিয়ে একটা কমিক লিখতে চাই। আমি যখন ক্লাসে পড়তাম তখন আমার একটা ছেলেকে অনেক ভালো লাগতো। এটা ওয়ান সাইড লাভ, মানে আমি খালি পছন্দ করতাম কিন্তু ছেলেটা আমাকে ভালোবাসতো না। আবার এরপর ইয়ানসু বলে, তাহলে তো আমার প্রেম নিয়েও আমি একটা গল্প লিখতে পারি। আর তারপর ও নিজের যে বিবাহিত জীবন, মানে কন্ট্রাক্ট ম্যারেজ, এই নিয়ে একটা গল্প লিখতে চায়। তো যাই হোক, এরপর যখন সিনিয়ান আসি ইয়ানসুর সাথে দেখা করতে তখন আমরা সবাই শকড খেয়ে যাই, কারণ আমাদের নায়িকাও নায়কের গল্পই করেছে। আবার এই চু নামের যে মেয়েটা এসেছে তার ক্লাসমেট আবার আমাদের নায়ক, মানে এই মেয়েটি
আমাদের নায়ককে পছন্দ করত। তো এখানে আমরা দেখতে পাই এই মেয়েটি যখন দেখে যে আমাদের নায়ক নায়িকা একসাথে, এটা দেখে তার অনেক জেলাস ফিল হয়। আবার নায়িকাও যখন জানতে পারে যে নায়ক আর এই চু নামের মেয়েটি পূর্ব পরিচিত, একসাথে পড়তো, তখন আমাদের নায়িকারও সন্দেহ হয় যে ওদের মধ্যে আবার সম্পর্ক নেই তো, আবার নতুন করে সম্পর্ক হবে না তো। নায়িকা মনে করে, জেলাস ফিল করে। আর এরপর যখন নায়িকা তার বেস্ট ফ্রেন্ডকে বলে এই কথা, তখন নায়িকার বেস্ট ফ্রেন্ড বলে, দেখ, সিনিয়ানের মনে যদি চুয়ের প্রতি কোনো ফিলিংসই থাকতো তাহলে তো তোর সাথে কখনো দেখাই হতো না। ওরা আগে থেকে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড থাকতো এবং তোকে বিয়ে কেন করতো? তো যাই হোক, এরপর আবার চু নামের ওই মেয়েটা আমাদের নায়িকাকে ইনভাইট করে, সাথে আমাদের নায়ককে। আর ওখানে মিনও উপস্থিত ছিল, কেননা মিন, নায়ক সিনিয়ান এবং চু তিনজনেই ক্লাসমেট। তো এখানে চু বারবার আমাদের নায়িকা ইয়ানসুকে ছোট করার চেষ্টা করছিল, কিন্তু আমাদের নায়ক আমাদের নায়িকাকে ডিফেন্ড করছিল। আর তখন চু রাগান্বিত হয়ে আমাদের নায়িকার সাথে একা কথা বলে এবং বলে, দেখো, সিনিয়ানের সাথে তোমাকে একদমই মানায় না, তুমি ওর সাথে মিশো না। আর এই কথা শুনে ইয়ানসুর অনেক খারাপ লাগে, কিন্তু কিছু বলে না। আবার এইদিকে সিনিয়ানের দাদার অবস্থা খারাপ, দাদাকে হসপিটালে ভর্তি করা হয়। আবার ওইদিকে ইয়ানসুতে যে এইগুলো বলেছে চু, এই কথাগুলো নায়িকা সিনিয়ানকে বলে না। আর এইদিকে আমরা দেখি চু সিনিয়ানের দেখা করতে ওর বাড়িতে আসে, আর ওই সময় আমাদের নায়িকা ইয়ানসু বাড়িতে ছিল না। ইয়ানসু মূলত গিয়েছিল তার বন্ধুদের সাথে ঘুরতে, এবং ওখানে কথা বলতে বলতে হঠাৎ করে সিনিয়ান আর চুয়ের ব্যাপারে কথা আসে যে চু এরকম চেষ্টা করছে আমাদের সম্পর্ক নষ্ট করতে। তো এটা নিয়ে ওরা সিদ্ধান্ত নেয় যে ওরা চুয়ের ওপর ইনভেস্টিগেট করবে। তো যাই হোক, এরপর ওরা যখন ইয়ানসুর সাথে বাড়িতে ফিরে আসে, তখনই সিনিয়ানের রুম থেকে ইয়ানসু একটা মেয়ের কথা বলার আওয়াজ শুনতে পায়। তো এই জন্য তিনজনে মিলে সিনিয়ানের ব্যালকনিতে গিয়ে লুকিয়ে কথা শুনতে থাকে। আর তখন ওরা শুনতে পায় চু সিনিয়ানকে বারবার প্রপোজ করছে, বারবার ফিরে আসতে বলছে, কারণ চু অনেক প্রতিষ্ঠিত একটা মেয়ে। কিন্তু সিনিয়ান চুকে একদম না করে দেয় এবং বলে, ইয়ানসুর চেয়ে অন্য কোনো মেয়ে আমাকে খুশি রাখতে পারবে না, কারণ ভালোবাসার ক্ষেত্রে সুন্দরী নয়, প্রতিষ্ঠিত নয়, টাকা পয়সা নয়, দরকার হচ্ছে একটা নরম মন, যেটা ইয়ানসুর মধ্যে রয়েছে। এই কারণে আমি ওকে ভালোবাসি। আর তখনই সিনিয়ান খেয়াল করে যে ব্যালকনিতে কেউ আছে এবং সেই ইয়ানসুকে দেখে ফেলে, আর কোনো চিন্তাভাবনা না করে ডাইরেক্ট এসে ইয়ানসুকে কিস করে দেয় সবার সামনে। তো এরপর সিন পরিবর্তিত হয় এবং সব কিছু ঠিক মতো চলতে থাকে। কিন্তু হঠাৎ করেই ইয়ানসু জাপান থেকে একটা ফেমাস রাইটারের সাথে কাজ করার জন্য অফার পায়। কিন্তু একটা সমস্যা রয়েছে, তাকে একটা সিরিজ কমপ্লিট অ্যানিমেট করতে হবে। সেটা কমপ্লিট করতে 3 বছর সময় লাগবে। এই 3 বছর তাকে সেখানে থাকতে হবে। তো তখন ইয়ানসু সরাসরি হ্যাঁ বলে দেয় না, সে চিন্তা করার জন্য কিছু সময় চায়, কেননা আমাদের নায়িকা সিনিয়ানকে ছাড়াও থাকতে চাচ্ছে না, আবার দাদাকে ছেড়েও যেতে চাচ্ছে না, কিন্তু অফারটাও মিস করতে চাচ্ছে না। আর ওইদিকে আমরা দেখি চু করে কি, দাদার সাথে দেখা করার জন্য আসে, আর চু দাদাকে উপদেশ দেয় আপনার ট্রিটমেন্টের জন্য আমেরিকায় যাওয়া উচিত। আর এর সাথে আমাদের নায়িকাকে অভিনন্দন জানায় যে এত বড় একটা অফার পেয়েছে জন্য। কিন্তু আমাদের নায়িকা পড়ে গিয়েছে মহাচিন্তায়। একদিকে দাদার অসুখ, যে কোনো সময় মারা পড়বে, আরেকদিকে নায়ক, আরেকদিকে এত বড় একটা অফারের জব। তো তখন আমাদের নায়ক নায়িকাকে আরেকটা চাপ দিয়ে দেয়, সেটা হচ্ছে গ্রাজুয়েশন কমপ্লিট করো, সামনের মাসেই পরীক্ষা শেষ করে তারপর তুমি জাপান যাও। তো সেই সব অবধি আমাদের নায়িকা গ্রাজুয়েশন কমপ্লিট করে এবং পাশ করে। আর তারপর আমাদের নায়ক নায়িকাকে জিজ্ঞাসা করে, তুমি কি আমাকে সত্যি সত্যি এবার বিয়ে করতে চাও? কিন্তু এইবার আমাদের নায়িকা যেহেতু প্রতিষ্ঠিত, জাপান থেকে অফার পেয়েছে, এত বড় প্রতিষ্ঠিত হয়ে গিয়েছে, তখন আমাদের নায়িকা বলে, আমার কিছুটা সময়ের প্রয়োজন। কিন্তু তারপরও সেই রাত্রে আবার এসে নায়ক নায়িকা প্রথমবারের মতো রোম্যান্স করে। তো এরপর এইদিকে সিনিয়ানের দাদা ডাইরেক্ট বলে দেয় যে আমি বিদেশে চিকিৎসা করতে যাব না, আমি জাস্ট এখন শান্তিমতো এই দুনিয়া থেকে চলে যেতে চাই। আবার এইদিকে আমাদের নায়িকার আজকে জাপান যাওয়ার দিন। তো এরপর নায়ক বিদায় দিয়ে দেয়, নায়িকাও চলে যেতে থাকে। কিন্তু নায়িকা এয়ারপোর্ট পর্যন্ত গিয়ে আবার ফিরে আসে। ফিরে আসার কারণটা হচ্ছে, নায়িকা যখন তার পার্সের মধ্যে হাত দেয়, তখন সিনিয়রের একটা চিঠি দেখতে পায়, এবং এখানে ছিল যে তুমি জাপানে গিয়ে কিভাবে চলবে, কোনো সমস্যা হলে কি করবে। তো নায়কের এত কেয়ার দেখে ইয়ানসু অনেক বেশি ইমোশনাল হয়ে পড়ে এবং আবার সিনিয়রের কাছে ফেরত চলে আসে।
তো নায়িকা যখন সিনিয়ানের কাছে ফেরত চলে আসে এটা দেখে নায়ক অনেক ঘাবড়ে যায়, কি হলো? কিন্তু নায়িকা তখন বলে কিছুই হয়নি, বেঁচে থাকলে কাজের অফার তো অনেক পাবো, কিন্তু দাদাকে তো আর পাবো না, বাকি সময়টুকু দাদার সাথে কাটাতে চাই। আর এইদিকে আমরা দেখি নায়িকার যে বড় বোন ছিল সে আবার সিনিয়ানের যে মেন বন্ধু তার সাথে প্রেম করা শুরু করে দিয়েছে। তো যাই হোক, ওরা সবাই মিলে দাদাকে বাসায় ফিরিয়ে নিয়ে আসে এবং সবাই একসাথে ফায়ারফক্স এনজয় করে। আর তখন দাদা সবাইকে বলে যতদিন ভালোবাসা আছে ততদিন পৃথিবীটা সুন্দর। টাকা পয়সা থাক বা না থাক, কেরিয়ার থাক বা না থাক, ভালোবাসা সবসময় থাকতে হবে, দিলটা নরম থাকতে হবে, ততদিন পর্যন্ত পৃথিবী সুন্দর। তো যাই হোক, দাদা কিন্তু আগে থেকেই কন্ট্রাক্টের ব্যাপারে সবই জানতে পেরেছিল, তবে তারপরও সে চাচ্ছিল যে ওরা সত্যিকারে একে অপরকে ভালোবাসবে। তো যাই হোক, সিনিয়ান যখন জানতে পারে যে দাদা সব জানতো, কন্ট্রাক্টও শেষ হয়ে গিয়েছে আজকে, তখন সিনিয়ান বলে কন্ট্রাক্ট হয়তো আজকে শেষ হয়ে গিয়েছে, কিন্তু এখন আমাদের মধ্যে শুধুমাত্র সত্যিকারের ভালোবাসাই রয়েছে। তো এরপর গল্পের শেষে আমরা দেখতে পাই সিনিয়ান ইয়ানসুকের সাথে সমুদ্রের পাড়ে আসে এবং সুন্দর এই পরিবেশের সামনে আমাদের নায়ক ইয়ানসুকে বলে তোমাকে ছাড়া এই পুরো সুন্দর দুনিয়া আমার কাছে খালি। নায়িকাও একই কথা বলে এবং তারপর তারা একটা সুন্দর কিস শেয়ার করে। আর এরই মধ্য দিয়ে আজকের এই অসাধারণ গল্পটি এখানেই শেষ হয়ে যায়। তো দর্শক, গল্পটি কেমন লাগলো সেটা কমেন্টে অবশ্যই জানাবেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।